ছাত্র জনতার আন্দোলন ঘিরে ২ মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা আগামী ২ মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। ইতিহাস বলছে, সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮৯৮-এর ১২-১ ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। এসব ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে: ধারা ৬৪, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা ৬৫, গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা ৮৩, ৮৪ এবং ৮৬-তে বলা হয়েছে, ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা ৯৫-এর ২-এ বলা হয়েছে, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা ১০০, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা। ধারা ১০৫, সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা ১০৭, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১০৯, ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১১০, ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১২৬-এ বলা হয়েছে, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের হাতে দেওয়া হয়েছে। ধারা ১২৭, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। ধারা ১২৮, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ১৩০ ধারায় রয়েছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩৩-এ যে ক্ষমতা রয়েছে তা হল স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবে। ধারা ১৪২, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা থাকবে। ওপরের ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো চীন থেকে সরাসরি কোনো জাহাজ আমদানি করা কন্টেইনার নিয়ে বাংলাদেশে এলো, আর এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো বাণিজ্যের নতুন সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, চীন বাংলাদেশ রুটে সরাসরি জাহাজ পরিচালনা দেশের বাণিজ্য উন্নয়নে বেশ সম্ভাবনাময়। তারা বলছেন, বাংলাদেশ চীন রুটে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত রাখা না গেলে এই রুটটি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে, আর রুটটি টিকিয়ে রাখা গেলে দেশের জন্য সুফল বয়ে আনবে। বিস্তারিত জানাচ্ছেন ময়ূক ইসলাম। ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ চীন সরাসরি জাহাজ চালু হলো।
সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL পরিচালিত এমভি কোটা আঙ্গুন জাহাজটি চীনের নিংবো ঝুশান বন্দর থেকে 9 দিনের যাত্রার পর 16 সেপ্টেম্বর সকাল 10:42 চট্টগ্রাম বন্দরের 13 নম্বর জেটিতে নোঙর করে। বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরের শীর্ষস্থানীয় একটি বন্দর পোর্ট অফ নিংবো ঝুশান। সেখান থেকে 552টি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রামে আসে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বলেন, চায়না চিটাগাং এক্সপ্রেস নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এই সার্ভিসের আওতায় চীনের পোর্ট অফ নিংবো ঝুশান থেকে প্রথমবারের মতো আমদানিকৃত পণ্য নিয়ে মাত্র 9 দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি কোটা আঙ্গুন নামে ভেসেলটি। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন PIL এর কর্মকর্তা মোহাম্মদ মাহতাব বলেন, আগে চীন থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতে 20 থেকে 25 দিন সময় লাগত। এখন চীন চট্টগ্রাম সরাসরি রুট চালু হওয়ায় কম সময়ে জাহাজ আসা যাওয়া করবে। এতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক উন্নতি হবে। জানা যায়, বাংলাদেশে পোশাক প্রস্তুত ও রপ্তানি খাতের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশের চামড়া সহ বেশ কিছু পণ্য চীনে রপ্তানি করা হয়। এসব পণ্য আমদানি ও রপ্তানিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা কলম্বো হয়েই চীন চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি করা হয়। এতে মাদার ভেসেল থেকে ফিডার ভেসেল ব্যবহার ও অন্য বন্দর হয়ে আসার কারণে এই ট্রান্সশিপমেন্টে সময় ও ব্যয় দুটি বেশি হয়। চীন বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি নিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, চীন থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি করা হয়, তাই চীন চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ পরিচালনা করাটা বেশ সম্ভাবনাময় একটি বিষয়। সৈয়দ মোহাম্মদ আরিফ আরও বলেন, বাংলাদেশ চীন রুটে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত রাখা না গেলে এই রুটটি টিকিয়ে রাখা কঠিন হবে। এ বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা যদি ভাবেন এবং রুটটি টিকিয়ে রাখেন তাহলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা 16 বছরের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। হাসিনার পতন ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই একে একে সামনে আসতে শুরু করেছে ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি। অতি খেলাপি ঋণ থাকায় ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সবচেয়ে বেশি পড়েছে তারল্য সংকটে। ফলে প্রতিদিনের অর্থ চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। অপরদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে নতুন টাকা ছাপিয়ে ধার দেবে না বলে সাফ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। জানা গেছে, ইসলামী শরিয়া ধারার অধিকাংশ ব্যাংক দৈনিক আর্থিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে অনৈতিকভাবে টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তারল্য সংকটে চাহিদা মতো গ্রাহকদের জমানো অর্থ ফেরত দিতে পারছে না বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক। এমন অবস্থায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সরাসরি টাকা ছাপিয়ে না দিয়ে অন্য ব্যাংক থেকে অর্থ ধার নেওয়ার জন্য সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ডিমান্ড প্রমিসরি নোটের বিপরীতে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করে দেবে তারা। এছাড়া বিশেষ ধার এই অর্থের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। সংকটকালে অর্থের চাহিদা কাটানোর পাশাপাশি আমানতকারীদের সুরক্ষা ও আস্থা ফেরাতে এ সহযোগিতা দেবে নিয়ন্ত্রণ সংস্থা। এমন ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশেষ সুবিধায় অর্থ সহায়তার জন্য আবেদন করেছে 7টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। সংকটে থাকা এসব ব্যাংকের কেউ কেউ 5,000 কোটি টাকা পর্যন্ত তারল্য সহায়তা চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আপাতকালীন কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে বিশেষ ধার দিতে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে। নীতিমালার আলোকে সংকটে থাকা ব্যাংকে অন্য ব্যাংক থেকে 3 মাস, 6 মাস কিংবা 1 বছরের জন্য বিশেষ তারল্য সহায়তা পাবে।
আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় 8টি ব্যাংক নিয়ন্ত্রণ নিয়েছিল এসালম গ্রুপ। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকও নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। এসালমের নিয়ন্ত্রণে থাকা সবগুলো ব্যাংকের পর্ষদই ভেঙে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। আটা, ময়দা ও সুজির একটি কারখানায় 1000 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যবান এই কারখানার নাম সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার অবস্থান চট্টগ্রাম নগরীর সাগরিকা বেসিক শিল্প এলাকায়। নামমাত্র একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ব্যাংক থেকে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। যেসব জমি বন্ধক নিয়ে এই ঋণ দেওয়া হয়েছে সেগুলো সরকারি বাজার মূল্য মাত্র 3.5 কোটি টাকা। এমনকি ওই জমির দলিলও ভুয়া বলে বেরিয়ে এসেছে অনুসন্ধানে। বিস্তারিত প্রতিবেদনে। আটা, ময়দা ও সুজির একটি কারখানায় 1000 কোটি টাকার ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যবান এই কারখানার নাম সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার অবস্থান চট্টগ্রাম নগরীর সাগরিকা বেসিক শিল্প এলাকায়। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে যেসব জমি বন্ধক নিয়ে এই ঋণ ছাড় করা হয়েছে সেগুলোর মৌজা মূল্য মাত্র 3.5 কোটি টাকা। এমনকি ওই জমির দলিলও ভুয়া বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে কার্যত ব্যাংক থেকে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। চট্টগ্রাম নগরীর বন্দর সংযোগ সড়ক থেকে সাগরিকা রোডে ঢুকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আগে হাতের ডানে বেসিক শিল্প এলাকা। এই ব্লকে 2টি প্লট A5 এবং A6 নিয়ে 1980 সালে কারখানাটি স্থাপন করা হয়। তবে কারখানার পরিধি এবং উৎপাদন সক্ষমতা দেখে কারো বিশ্বাস হচ্ছে না যে এই রুগ্ন কারখানা 1 কোটি টাকার বেশি ঋণ পেতে পারে। বিনিয়োগকৃত 850 কোটি টাকা বর্তমানে মুনাফা আসলে 926 কোটি 55 লাখ টাকায় গিয়ে ঠেকেছে। খোঁজ নিয়ে জানা গেছে সিলভার ফুডের ওই ব্যাংকে কোনো পণ্য আমদানির রেকর্ড নেই। ঋণের বিপরীতে কারখানার ভবন কাম গোডাউন সহ 22,290 বর্গফুটের 2টি প্লট, ঢাকার নারায়ণগঞ্জে 472 শতক জমি ও প্রজেক্ট মেশিনারিজ কোলাটারেল বা জামানত হিসেবে দেখানো হয়েছে, যার ভ্যালু বা মূল্য দেখানো হয়েছে 109 কোটি টাকা। ঋণের বিপরীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা ও কায়েমসার মৌজার 4.72 একর বা 472% জমি মর্টগেজ বা বন্ধক রাখে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বন্ধকি জমির পুরোটাই নাল শ্রেণীর। এই দুই মৌজার ক্ষেত্রে নাল শ্রেণীর জমির সর্বোচ্চ মূল্য প্রতি শতক 75,500 টাকা। সেই হিসেবে বন্ধকি জমির মৌজা মূল্য দাঁড়ায় 3,56,36,000 টাকা। অবশ্য ব্যাংকে ওই জমির দলিল মূল্য দেখানো হয়েছে 15,74,54,000 টাকা। ঋণ মঞ্জুরিপত্রে কোম্পানির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মামুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নাম রয়েছে। বিস্ময়কর তথ্য হল, ঋণ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটির 2 কর্ণধার মামুনুর ও মেহেদীর টিআইএন নিবন্ধন হয়েছে 2023 সালের 3 এপ্রিল, কিন্তু এর 5 মাস আগে 2022 সালের 7 নভেম্বর তাদের নামে 1000 কোটি টাকা ঋণ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক। নথিতে সিলভার ফুডের ঠিকানা হিসেবে লেখা রয়েছে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের 347 জিলানি টাওয়ার। ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে না পেলে পরে হামিদুল্লাহ মিয়া মসজিদ সংলগ্ন একটি ভবনে সিলভার ফুডের একটি সাইনবোর্ড নজরে আসে। ধুলোর আড়ালে প্রতিষ্ঠানের নাম দেখে ভবনের ভেতরে গেলে দেখা যায় 4র্থ তলায় কাচে ঘেরা 860 একটি কার্যালয়। গ্লাস দিয়ে ভেতরে মাকড়সার জাল দেখা যাচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান 4 তলার এই কার্যালয়ে বেশিরভাগ সময়ই খোলা হয় না। ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করলে তাদের ভাষ্য, প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ ছাড়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে উঠে আসছে অনেক অজানা তথ্য। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তুলে নেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার গভীর রাতে আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা গাজী। মঙ্গলবার গভীর রাতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। রাজধানীর মণিপুরি পাড়ার সেই বাসায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে ছেলে জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জন আটক হয়। তাদের কাছে থাকা 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। এদিকে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় আসাদুজ্জামানের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতির গ্রেফতারের পর রোববার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্যও দিচ্ছেন। তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 2য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত 11ই সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলার 4 নম্বর এজাহার নামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। এর আগে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে জ্যোতি, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসাবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।